দর্শক ঠিক এভাবেই মুক্তি পেয়ে আনন্দ উল্লাস করছেন চুনাঘাট মাধবপুরের সবার সঙ্গে। সন্দীপ আপনারা দেখতে পাচ্ছেন ব্যারিস্টার সুমন কিভাবে আন্দোলন গড়ে তুলেছেন তার এলাকা। কারণ আমার ভাই কোনো দুর্নীতি তার স্পর্শ আমি আপনারা হইতেছি, যদি আপনারা ফাইন কোনো দুর্নীতির কথা আমারে কইতে পারবেন। আসসালামু আলাইকুম দর্শক, আমি সম্পূর্ণ ভিডিওটি দেখাবো। প্রিয় বন্ধুরা, ব্যারিস্টার সুমন কি মুক্তি পেয়েছে, ব্যারিস্টার সুমনের নাকি শাস্তি হয়েছে, সে সকল কিছু জানতে পারবেন আজকের ভিডিওটি দেখলে। প্রিয় বন্ধুরা, এটাও জানতে পারবেন আপনারা ব্যারিস্টার সুমনকে নিয়ে তার ভাই, তার বড় ভাই কি বলেছে। প্রিয় বন্ধুরা, ব্যারিস্টার সুমন এমন একজন মানুষ যাকে সকল মানুষই একটা সময় ভালোবাসছে, এখনো অনেক মানুষ তাকে ভালোবাসে, কিন্তু তার রাজনীতিতে আসার কারণে বা রাজনীতিতে ঢুকে আওয়ামী লীগের হয়ে কিছু কথা বলার কারণে কিন্তু তাকে বেশিরভাগ মানুষই বর্তমানে ঘৃণার চোখে দেখে। তো বন্ধুরা, ব্যারিস্টার সুমনের আমি মূল ভিডিওটি আপনাদেরকে দেখাবো। তার আগে আপনাদেরকে আমি ব্যারিস্টার সুমনের বড় ভাই কি বলেছে তাকে নিয়ে, সে কিরকম মানুষ সেটা আমি আগে আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখুন, শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় অত্যন্ত দয়ালু। ইয়া কানা বুদু ইয়া কানাস্তাইন। আমি আমার ভাইয়ের গ্রেফতার হইব আর আমি আপনার কাছে আইমু যে তার গ্রেফতারের প্রতিবাদ করার লেগে আপনার কাছে আমি আইমু। আর আমি স্বপ্নও ভাবছি না, কারণ আমার ভাই কোনো দুর্নীতি তার স্পর্শ আমি আপনারা হইতেছি, যদি আপনারা ফাইন কোন দুর্নীতির কথা আমারে কইতে পারবেন, দুর্নীতি দমন কমিশনও হওয়ার আগে আমারে কইতে পারবেন যে আমার ভাই এই দুর্নীতি করছে, সেই দুর্নীতি করছে। সে অ্যারেস্ট হইবার 2 সপ্তাহ আগেও সে যে লোকটা তার কিতাব হইতাম আপনার, সে তার যে কোনো সময় গ্রেফতার হইতে পারে। সে চিন্তা করে যে আমি কিতাব ভুল করলাম নি, নালমুখের ব্রিজটা আমি কেড়ে নিলাম, আমি নালমুখের ব্রিজটা না নিলে মনে হয় ব্রিজটা আমি পাইলাই। আমি নালমুখের ব্রিজের লেগে খোয়াই ব্রিজটাও গেছে আমার, সোনাইমুড়ি মাধবপুরের একটা ব্রিজ আছে, এটাও আমার গেছে, তার আক্ষেপ হইল এটা। সে গ্রেফতার হইব এটার চিন্তা নাই, সে এটার চিন্তা করে। তার হতাশা সে আমি 6 মাস খেলে আমি পাইলাম না, আমি সাইলেন্ট মাধবপুর জগদীশ থেকে শাইস্তাগঞ্জ সাইলেন্ট খেলে আমি করতে পারলাম না, আমি 6 মাস হইলে মানে আমি করতে পারলাম না। সাতচুরি একটা বড় যাত্রী সামনে আমি করতাম, এটা 6 মাস হইলে আমার কমপ্লিট হইল না। আপনারা তো খোয়াই নদীটা দেখছেন, খোয়াই নদীটার 602 কোটি টাকার একটা বাজেট অতি সত্য হওয়ার কথা আছে, কিন্তু তার হতাশা হইলো এই 602 কোটি টাকা মনে আর হইতো না, যে আমি যদি 6 মাসের লেগে আরো খাইতাম আল্লাহ আমারে দিতাম, তা আমি মনে এটা আমার কমপ্লিট হইল না। সে আমি তারে গত 2 বছর আগে, এক্স্যাক্টলি 2 বছর আগে সে আবার লন্ডন আইছি। আমি তারে লইয়া ম্যানচেস্টার গেছিলাম। ম্যানচেস্টার যাওয়ার সময় আমি তারে কইছিলাম যে তুই তো যা আসো সব পয়সা খরচ করে দিতে আসোস, তুই একটা কাজ কর, ডাক একটা ফ্ল্যাট কিন। আমি কোনোদিন ফ্ল্যাট কিনতাম না ভাই। আমার সোনারঘাট মাধবপুরের প্রতিটা বাড়ি, আপনারা প্রত্যেকটা বাড়ি তার নিজের বাড়ি সে বানাইতে চায়। সে প্রতিটা বাড়ির মধ্যে 5টা আম গাছ, 5টা কাঁঠাল গাছ, 2টা লেচু গাছ, ইটা বইটা কইতে চায়। আমি সামান্য একটা জিনিস কই, যে এই যে কুকন তার পরিবারের একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসার মধ্যে সে 4টা না 6টা আম গাছ নিছে। আম গাছ তার বাড়িতে লাগাইছে, সে ফোন কইরা কয় সুমনের আম গাছের খবর কিতা। এটা আমার ভাই একটা সফলতা। আমি আপনারা একটা উদাহরণস্বরূপ কইলাম, তার মাদ্রাসাটা তার, কিন্তু সে যখন তার চাচারে রিং করে সে হয় যে সুমনের আম গাছের খবর কিতা, তার জায়গার মধ্যে কিন্তু সুমনের আম গাছের কথা হয়। তা আমার ভাই যদি কোনো দুর্নীতি হইয়া থাকে, আমার ভাই দুর্নীতি করলে আমার ভাই শাস্তি পাইত, কিন্তু আমার ভাই যদি ইনোসেন্ট হইয়া থাকে, আমি বর্তমান সরকারের কাছে অনুরোধ জানাইমু তারা যেন অনতি বিলম্বে আমার বাইরে নিঃশর্ত ভাবে মুক্তি দেওয়া হয়। আমি একটা ছোটখাটো উদাহরণ, প্রবাসীদের ছোটখাটো এক ভদ্রলোকের উদাহরণ দিয়ে আমি আমার কথা শেষ করতে চাইতেছি। উনি আমার ফাইসলা 2-3-4 দিন আগে উনি আমার এতটুকু কইলা ব্যারিস্টার সুমন তো কোনো অপরাধ করছে না, বড় বড় অনেক অপরাধী হাজার হাজার কোটি টাকা মাইরা গেল গিয়া, এরার কোনো কুস্তা হইল না। তে আমার উনি দুঃখ বারাক্রান্ত হৃদয়ে আমারে কইলা, যদি ব্যারিস্টার সুমন রে বর্তমান সরকার 1 মাসের ভিতরে মুক্তি না দেয়, তা আমি বর্তমান সরকার রে একটা তকমা দিব, তুমি এটা লিখ কেন। আমি কইলাম যে চাচা আপনি কিটা তকমা দিবা? 1 মাসের ভিতরে যদি ব্যারিস্টার সুমন রে
তারে মুক্তি নিঃশর্ত মুক্তি না দেওয়া হয়, আমি এই বর্তমান সরকারের তকমা দিমু এটা প্রতিহিংসা পরায়ণ প্রতিশোধ পরায়ণ সরকার। আমি আর কিছু বক্তব্য আমি আর লম্বা করতেছি না, আমার এখানে অনেক মুরব্বী ভাই আছেন, সিনিয়র ভাই আছেন, তারা বক্তব্য দিবা। আমার ভাই আমার জানা মতে তার কিছুই নাই, তার একমাত্র একটা গাড়ি আছে, তার একটা পেজ ছিল, ফেসবুক পেজ ছিল, এটাও আমার নামে সে উইল করে গেছে। আমার ভাই কিছুই নাই, এরপরে যদি সে জেলও থাকতে হয়, বাংলাদেশের লাগে কোন লোকটা আইবো বাংলাদেশের বালা করার লাগিয়া? বাংলাদেশের বালা করবো যে তুই মরবো, এমন একটা অবস্থা হয়েছে। আপনার আমার ভাই সে নিজে কইছে যে আমি দুর্নীতির আমি এক টাকা খাইতাম না, অন্য কেউ খাইতে দিতাম না। তো এটার ফলাফল কি? এটা হইলো দাঁড়াইলো। বাংলাদেশ নিয়ে কে চিন্তা করবো? আমি এই বলি আমি আমার বক্তব্য শেষ করতেছি। আপনারা যারা আইসেন, আমি আমার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমি আর শুরু করতে চাই না। আপনারা এই কৃতজ্ঞতা, এই ঋণ শোধ করার মতো না, এই বলে আমি। দর্শক, এবার আমরা জেনে নিব যে ব্যারিস্টার সুমনের কাছ থেকে জেনে নিব ব্যারিস্টার সুমন ক্ষমতায় থাকাকালীন সময় কিরকম একজন মানুষ ছিল, তার মুখ থেকে আমরা শুনে নিব। যদিও আপনারাও বিচার করবেন তার মুখের কথাগুলো সঠিক নাকি ভুল, সেটি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আগে বক্তব্যটি শুনুন। যে আমি এমপি হওয়ার পরে এখন পর্যন্ত কিন্তু কারোর সাথে আমার কোনো কথা হয়নি, আমি ঢাকাতে চলে আসছি, ইভেন আমার ওসি সাহেবদের সাথেও কথা হয়নি। তারপর শুনলাম সিএনজি চাঁদা নেওয়া বন্ধ হয়ে গেছে। ভিশন এসে নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে প্রথম কাজ কিন্তু আমার, যে ফান্ডটা আমাকে অ্যালোকেট করা হবে সেটি আপনি সুষ্ঠু বন্টন করবেন। এইটা আপনি কয়েকটা জিনিস আপনাকে মেনটেন করতে পারলে আপনি এমপি হিসাবে সফল হবেন বলে আমি মনে করি। একটা হচ্ছে গিয়ে আপনি ফান্ডের কোথাও হাত দিবেন না নিজে। সেকেন্ড হচ্ছে গিয়ে আপনাকে বিভিন্নভাবে যারা ঘিরে রাখে, আপনার লোক বলে যারা বিবেচিত হয়, তারা যেন কোনোভাবে আপনার পাওয়ার অ্যাবিউজ করতে না পারে। আর 3 হচ্ছে গিয়ে ট্রান্সপারেন্সি রাখা। ইন্ডাস্ট্রি বাড়ার সাথে সাথে পরিবেশের জন্য একটা হুমকি হয়ে দাঁড়ায়। তো এইখানে আমার অনেকগুলা কাজ আছে। পরিবেশকে আগে প্রথমে তো আপনি জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে। আমার আগে যিনি ছিলেন, পরিবেশ নিয়ে উনি কোনোভাবে কাউকে ডেকেছেন অথবা উনি কোনো একটা কাজ করেছেন আমার জানা নাই, হয়তো করতেও পারেন, আমার জানা নাই, বা এরকম কেউ জানে এরকম জানা নাই। আমার একটা বিশ্বাস, যেহেতু আমি এই লন্ডন থেকে বা ইউকে থেকে আমার পড়াশোনা, আমি আমেরিকাতে গিয়ে দেখেছি সবকিছু, আমার একটা বিশ্বাস যে, যেমন আমাদের একটা এখানে একটা কোম্পানি আছে, খুব মানে দুর্গন্ধ ছড়ায়, একটা এলাকা আছে, কয়েকবার কমপ্লেন আসছে আমার কাছে, ইন্ডাস্ট্রি আছে। এটা একটা জানি আমি, একটা ইন্ডাস্ট্রি এর মধ্যে বন্ধ করা হয়েছে, এটা আমি কিন্তু এমপি হওয়ার আগেই জেনেছি। কিন্তু তারপরে আমার কাছে খবর আছে যে একটা বন্ধ হয়েছে, আরেকটা বন্ধ হওয়ার জন্য আন্দোলন চলতেছে। তো সুতরাং আমি এমপি হিসাবে কি গ্যারান্টি দিতে পারি? প্রথম গ্যারান্টি দিতে পারি যে আমাকে কেনা যাবে না, ম্যানেজ করা যাবে না। আমি কিন্তু তার মানে এই না যে আমি কাউকে বলবো যে তোমার কোম্পানি বন্ধ করো, আমি কারো ব্যবসাতে ক্ষতি করতে চাই না, কিন্তু আমি একটা কাউন্টার ব্যালেন্স তৈরি করতে চাই যে আপনি পরিবেশ ক্ষতি করবেন না, আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। আপনি আমার এলাকায় বিজনেস করতেছেন, অবশ্যই আপনাকে সকল ধরনের সুবিধা দেওয়া বা প্রোটেকশন দেওয়া আমার দায়িত্বের মধ্যে পড়ে। আবার আপনি এই সুবিধা নিয়ে আবার আমার এলাকার মানুষকে ক্ষতি করবেন পরিবেশের, এটাও আবার ব্যালেন্স করা আমার এমপি হিসাবে। আপনার ব্যবসা করার সুযোগ থাকবে, কিন্তু নৈতিকভাবে যাতে, এবং যতটুকু সম্ভব আপনাকে নিয়ে এসে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা। যেমন ধরেন গত পরশুদিন আমি একটা খবর পেয়েছি যে আমি এমপি হওয়ার পরে এখন পর্যন্ত কিন্তু কারোর সাথে আমার কোনো কথা হয়নি, আমি ঢাকাতে চলে আসছি, ইভেন আমার ওসি সাহেবদের সাথেও কথা হয়নি। তারপরে শুনলাম সিএনজি চাঁদা নেওয়া বন্ধ হয়ে গেছে। তা আমি বললাম যে বন্ধ হয়ে গেছে কারণ কি? আমি তো কাউকে কোনো কিছু বলি নাই। যে বলে না, ওরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে যে ব্যারিস্টারকে ম্যানেজ করা যাবে না, এখন আপাতত এগুলা বন্ধ রাখেন। এটা কে? মানে যারা এইগুলা নিতেন, নাম তো নাই, মানে এদের মধ্যে কারা ছিলেন? মানে যারা ছিলেন, আমাকে একজন বলল যে ভাই এখন তো আর এইসব নেওয়া নেই, একেবারে সব। মানে বিষয়টা আমি তখন খেয়াল করলাম যে এমপি সাহেব যদি নৈতিকভাবে একটা ওভারঅল পারসেপশন মানুষের থাকে যে এমপি সাহেবকে ম্যানেজ করা যাবে না, তাইলে হয় কি আপনার আর তার সাথে আলোচনা করা লাগে না। আপনার যে ক্যারেক্টার মানুষদের সামনে আছে, তো এইটা যদি ওভারঅল আপনি একটা ক্যারেক্টার সেট করতে পারেন। আপনি বলছিলেন যে সিএনজির বিষয়টা বন্ধ হয়েছে, আপনাকে ম্যানেজ করা যাবে না, কিন্তু আপনি তো এমন শক্তিশালী নয় যে আপনাকেই শুধু ম্যানেজ করতে হবে। না, বিষয়টা আছে কি এমপি এমন একটা জায়গায় থাকেন, হয় এমপি ম্যানেজ হইতে হয়, নাহলে এমপির মানুষকে ম্যানেজ করতে হয়। তাহলে আপনার মানুষ ম্যানেজ হয়ে গেল? আমার মানুষ ম্যানেজ, এরা জানে যে আমি তৃণমূল থেকে উঠে আসছি। তো এক সেকেন্ড হচ্ছে আমি হঠাৎ করে কিন্তু এলাকায় যাইনি, আমি হঠাৎ করে নমিনেশন পেয়ে। আমি বলছি আপনাকে,
আমি যদি ভাগবাটোয়ারাতে আমি অথবা আমার লোক যদি অংশগ্রহণ করে তাহলে আর কোনো অসুবিধা থাকে না। আর যদি কোনো কারণে আপনি যদি এমপি সাহেবকে যদি কোনো না কোনো ভাবে যদি ম্যানেজ করতে না পারেন তাহলে খুব ডিফিকাল্ট হয়ে যায় ইভেন যে কোনো কারোর জন্য। না প্রশাসন, আমি বললাম তো এমপি সাহেব তো প্রশাসনিক একটা জায়গায় থাকেন উনি, উনাকে যদি আপনি ম্যানেজ করতে না পারেন তাহলে সবাই নরমাল মানে আপনি যেভাবে চাইবেন আপনাকে হয় আপনাকে ম্যানেজ করতে। ওসি সাহেবরা বা ইউনো সাহেবরা ফোন করেছে না, এখন আমার সাথে আজকে মনে হয় আমার একজন আমার এলাকার ইউনো সাহেবের সাথে কথা হয়, এই প্রথম কথা হইল কিসের পরে হয়তো আমি আগামী সপ্তাহে আমার মিটিং আছে বৃহস্পতিবারে, আমি বলছি যে আপনাদের সাথে আমি বসতে চাই, যেহেতু আমি নতুন আপনাদের কাছ থেকে আমার শেখার আছে অনেক কিছু, যে যেহেতু আমরা একসাথে কাজ করব। ওসি সাহেব যোগাযোগ করেন না, ওসি সাহেবের সাথে কথা হয়েছে আমার। কবে কথা হয়েছে? এই যে মনে হয় গতকালকে মনে হয় কথা হয়েছে। আচ্ছা আচ্ছা। উনি আমি বলছি যে দেখেন আপনি মানে আমি যেটা প্রথমেই বলছি যে নির্বাচন সংক্রান্তে আমার পক্ষে থাকুক বিপক্ষে থাকুক কোনো ধরনের কোনো ঝামেলা যেন না হয়। ভিশন এসি নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। আর দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদটা আমার চলতে থাকবে, এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও চলবে, আবার সংসদের ভিতরেও সুযোগ পাইলে এখানেও চলতে থাকবে। মানে দুর্নীতিটা আমার কাছে মনে হয় যে এটা আমি আঞ্চলিকভাবে এমপি নির্বাচিত হলেও আমার দেশের সাথে দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ানোটা, যে দুইটা সেতুর তারতম্য দেখাইতে গিয়ে আমি কিন্তু বলি নাই যে এই টাকাটা উনি অসৎ উপায়ে নিয়ে গেছেন, আমি এটা বলি নাই, কিন্তু আমি বলছি যে আমি নিজের টাকা দিয়ে করাতে এই ব্রিজটা মাত্র 4 লাখ টাকা দিয়ে করে ফেলছি। আর সরকারের সিস্টেমটাই এত ডিফিকাল্ট, এই সিস্টেমের আন্ডারে একই ব্রিজ একটু আমার থেকে বড়, এটা করতে লেগে গেছে প্রায় 74 লাখ। আমি বলছিলাম যে এরকম একটা ছোট্ট ব্রিজ করতে যদি সরকারের 74 লাখ টাকা চলে যায় তাহলে একটা এলাকায় ব্রিজ লাগে 100, তা আমি এত টাকা দিয়ে ব্রিজ করবো কিভাবে? বললাম যে দেখেন আমাদের সরকারের সাথে আমাদের সিস্টেমের সাথে ডিফারেন্সটা কোথায়। সিস্টেমটা দেখাইতে গিয়ে ওনার নাম উদ্বোধনে ছিল, এটা আমি দেখিয়েছি, কত টাকা খরচ এটা দেখিয়েছি, লেখা ছিল ওই জায়গায়, আর আমারটাতে কত টাকা লাগছে। এতে রং মেসেজ গিয়েছে কিনা সেটা আপনি চিন্তা করেন। না, আপনি বলছেন যে এখানে বিষয় আছে, রং মেসেজের বিষয় না, বিষয় পাবলিক কিন্তু জানে যে একজন এমপি হওয়া বা একজন মন্ত্রী কিন্তু উনি নিজের টাকা দিয়ে তো করেন না, সরকারের কোন না কোন ডিপার্টমেন্ট, ওইটা ওনার মন্ত্রণালয়েরও ফান্ড না। না, মন্ত্রণালয় লাগবে না, আমি যখন এমপি তখন যা হবে ওই জায়গায় সবকিছু তো ধরে নেওয়া হবে যে এটা সরকারের ফান্ড। সরকারের কোন মন্ত্রণালয় করলো এটা তো আমার দেখার বিষয় না, দেখার বিষয় হচ্ছে সরকারি ফান্ড। তো এটা ধরেন আমি এখন এমপি, আজকে কালকে আমি আমার আগামী বুধবারে আমি 5 লক্ষ টাকার ফুটবল নিয়ে যাচ্ছি আমার এলাকায়, প্রথম যাচ্ছি, তো এখন কিন্তু এই 5 লক্ষ টাকা আমার অ্যাকাউন্ট থেকে দিলেও যেহেতু আমি এমপি এখন আমার সবকিছু ধরে নেওয়া হবে সরকার। আচ্ছা, আপনি কয়টি ব্রিজ করেছেন? 49টি ব্রিজ। কত খরচ গিয়েছে এতে? এগুলা কোনোটা 1 লাখ, কোনোটা 3 লাখ, কোনোটা 4 লাখ, এরকম, এটা তো ডিপেন্ড করে। আপনি প্রথম দিকে আমি ব্রিজগুলা করছি কাঠের ব্রিজ, পরে দেখলাম যে কাঠের ব্রিজ করে তো মাত্র 1.5 বছর 2 বছর পরে ভেঙে যায়, তখন আস্তে আস্তে আমার কনসেপ্ট ডেভেলপ করতে লাগলো যে না তাইলে একটা কাজ করি, পিলারগুলো আমি পাকা দেই আর উপরটা কাঠের দেই, তারপর দেখলাম না পিলার টিকে থাকে কিন্তু কাঠগুলো আবার নষ্ট হয়ে যায় 2-2.5 বছর পরে, তখন চিন্তা করলাম আচ্ছা একটু আরেকটু দেখি যে তেলের যদি উপরটাও পাকা করা যায় কিনা, দেখা যাচ্ছে যে 3 লাখ 3.5 লাখ 4 লাখ টাকার ভিতর করা যাচ্ছে। তো এত ব্রিজ কেন লাগলো সেখানে? মানে আপনি তো আমার এলাকার এক একটা এলাকার ক্যারেক্টার ভিন্ন থাকে। জি, আমার এলাকাটা হচ্ছে কি পাহাড়ি এলাকা, আচ্ছা, আবার পাশে হচ্ছে কি ইন্ডিয়া, ইন্ডিয়ার ত্রিপুরা কিন্তু অনেক উঁচু। জি, তো পানির সময়ে এত পানির ঢল নামে যে ওই এগুলো একটা ছোট ছোট বড় খালের মতো হয়ে গেছে, তো পানির সময় স্কুলে যেতে পারে না বাচ্চাগুলা। মানে ছোট ছোট শীতের দিনে কিন্তু এগুলা লাগে না খুব বেশি। ছোট ছোট কালভার্ট করেছেন নাকি? কালভার্ট না, ব্রিজই 100 ফুট লম্বা, 80 ফুট লম্বা। এগুলা ব্রিজটা হচ্ছে কি না অনেক বড় ব্রিজ, না আবার কালভার্ট। খরচের পরিমাণটা কি বলবার সুযোগ আছে, কত খরচ গিয়েছে? এগুলা ডিপেন্ড করে, মানে আমি তো ধরেন শুধু তো ব্রিজ করছি যে তা না, আমি কিন্তু একটা জিনিস পরিষ্কার, যা আমি এই 10 বছরে ইনকাম করছি, আমি এমনও আছে যে ক্লায়েন্টকে বলছি যে আমি একটা জামিন করাই দিব, আপনি আমার ওই ব্রিজে কিছু কি দিয়ে দিবেন, সদকা দিবেন। না, ওই যে ব্রিজে আপনি আমার টাকাটা যে 50,000 টাকা আপনি আমারে দিবেন জামিনের জন্য, অনেক সময় এই টাকাটা আপনি রডের দোকানে দিয়ে দিবেন। আচ্ছা, কারণ আমার তো রড থেকে বাকি আনা লাগতেছে অনেক সময়, যে আচ্ছা দিয়ে দিন আমি টাকাটা দিয়ে দিব। তো বিষয়টা এগুলা কোনোটাই আমার কোনো এমপি বেস ছিল না, আমার মনে হচ্ছিল যে ব্যারিস্টার হিসাবে। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই পর্যন্ত যারা সাথে ছিলেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, ব্যারিস্টার সুমনকে নিয়ে আপনাদের এক লাইন মন্তব্য অবশ্যই কমেন্টে ব্যক্ত করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।